আমাদের জীবনের শেষ দিন, মৃত্যুর দূত যেন দ্রুত এগিয়ে আসছে। সিদ্ধান্তে আমরা অবিচল। বিষকে স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমিয়ে থাকবো। কবিগুরু কেন লিখেছে, মরিতে চাই না আমি এ ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারই চাই। কি ভাবছো? তোমার চিঠি লেখা শেষ হয়েছে চন্দ্রিমা? হ্যাঁ, লিখেছি। কাকে কাকে লিখলে? একটা পুলিশের উদ্দেশ্যে, একটা বর্দাকে, আর মা বাবাকে একখানা করে। মৃত্যুই কি আমাদের শেষ পথ চন্দ্রা? এ সিদ্ধান্ত কি বদল হতে পারে না? না, আমরা আত্মহত্যা করলে এই পৃথিবীর কতটুকু ক্ষতি হবে? বিন্দু মাত্র না। তাহলে কেন আমরা আত্মহত্যা করব? আমি তো বলেছি চন্দ্রা, যত মালিন্যই তোমাকে স্পর্শ করুক, আমি তোমাকে কোনোদিন ঘৃণা করব না চন্দ্রা। আমি তো জানি আমাকে বাঁচাবার জন্যই তুমি এই কুৎসিত সমাজে। হ্যাঁ, এই কুৎসিত সমাজে বেঁচে থাকবার এতটুকু ইচ্ছে আমার নেই, যেই সমাজে নারীর দুর্বলতার সুযোগ নিয়ে মানুষ নামক জানোয়ার গুলো লালসার থাবা মারায়। সেই আস্থা করে আর যে বেঁচে থাকুক, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। তুমি জানো না, প্রতিদিন প্রতিদণ্ডে বলে বলে মৃত্যু হচ্ছে আমার। এক মুঠো ভাতের জন্য এই দেহটাকে কতগুলো নরপশু কামড়ে ছিঁড়ে খেয়েছে। আমার বড় ভাই বিত্তশালী, ধনী, অথচ এতটুকু করুণা আমি তার কাছে পেলাম না। ভাই বলো, বন্ধু বলো, টাকা না থাকলে কেউ তোমায় মানুষ বলে গণ্য করবে না। কাজে এই ধনতান্ত্রিক নোংরা সমাজে আর যেই বেঁচে থাকুক, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, চাই না, চাই না। এই যে মশাই, আপনি জরুরি তলব পাঠিয়েছেন কেন? আপনার ভাড়াটা মিটিয়ে দেব বলে। দেখুন অনন্ত বাবু, আমি চামার হতে পারি, আমি কি আপনাকে বলেছি আর ওই ঘরের আসবাবপত্র বিক্রি করে আমার ভাড়ার টাকাটা মিটিয়ে দিন? আগে তা বলেননি। তবে বিক্রি করলেন কেন? আর বাজে কথার দরকার নেই। হ্যাঁ, আমিও সেই কথাই বলি, বাজে কথার দরকার নেই। আপনার ভাড়ার টাকাটা নিয়ে আপনি এখান থেকে চলে যান, আমরা আর এখানে থাকবো না। কোথায় যাবেন আপনারা? এত কৈফিয়ত চাইছেন কেন? হ্যাঁ, এত কৈফিয়ত চাইছেন কেন? এতদিন তো ভাড়ার টাকার জন্য মুখে বইন ময়ে দিয়েছিলেন, আজ এসেছেন করুণা দেখাতে। চাই না মানুষের সহানুভূতি, অনুকম্পার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আর দিদি এত মার মুখী হলো অবশ্যই অনন্ত বাবু। আর কি ব্যাপার বলুন তো?
আমরা চলে যাচ্ছি বিলাস বাবু। এই সংসারের সমস্ত হিসাব নিকাশ বুঝিয়ে দিয়ে আমরা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। সে বাসায় সি কিন্তু চন্দ্রিমা, ওকে ডাকুন মশাই। আরে স্বামীকে উপোসের হাত থেকে বাঁচাবার জন্য আর যে মেয়ে নিজেকে পণ্যের মতো বিক্রি করতে পারে, আরে আপনার দর্শন করে আমি একটু দৈন্য হই। বিলাস বাবু, আর সতীত্বর সংজ্ঞা কি মশাই? আর যে মেয়ে স্বামীর বুকের মধ্যে শুয়ে আর পর পুরুষের ধ্যান করে, আর তাকে কি আপনি সতী বলবেন? আরে না, অসতী বলবেন। আর ঠকবাজ টাকা উজাড় হয়ে যাবে। আরে সতীত্ব দেহে নাই অনন্ত বাবু, আরে সতীত্ব হচ্ছে মনে। আপনি একটু দাঁড়ান। আপনি একটু দাঁড়ান, আমি চন্দ্রাকে ডাকছি। থাক, আপনার আর এক পায়ে দৌড় করতে হবে না। আর কাল সকালে আপনি যাবেন, আমি আপনাকে বেশ কিছু টাকা দিব। টাকা দেবেন? হ্যাঁ টাকা দেবেন আমাকে? হ্যাঁ, অমনি অবিশ্বাস হয়ে গেল। আরে এইরকম পোশাক পরেছি বলে আমি কি কাউকে টাকা দিতে পারি না? আগে না, মানে না, তবে দেখবেন আর সারা দুনিয়াটাই ফট্টিসার হয়ে গেছে। শোনেন অনন্ত বাবু, বাজারে আমার একটা দোকান খালি পড়ে আছে, ওটাই কাল থেকে আপনি মুদি দোকান করবেন। আর চালান জমা যা লাগে সব আমি দিব। আপনি এমন মহৎ বিলাস বাবু। আর যত পারেন খুশামত করুন, কিন্তু বাসটি দেন না। আরে কাল ভোরবেলায় যাবেন, আজ রাতেই দোকানটা আমি পরিষ্কার করে রাখবো। আর ওই চন্দ্র দিদিকে বলবেন, তার বুড়ো দাদা বলে গেছে আত্মহত্যা যে মহাপাপ। আরে সতীত্ব দেহে নয়, আরে সতীত্ব হচ্ছে মনে মনে। আশ্চর্য এই পৃথিবী, আশ্চর্য এই পৃথিবীর মানুষ। কার হৃদয়ে কার জন্য বইছে স্নেহ মমতায় বলবো তারা, তা কেউ বলতে পারে না। বিলাস বাবু চলে গেলেন। হ্যাঁ চন্দ্রা, উনি বলে গেলেন সতীত্ব দেহে নয়। আমি সব শুনেছি গো, শুনে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে গেল। লেখাপড়া জানেন না, অথচ সতীত্বের যে ব্যাখ্যা উনি করলেন, সত্যি তার কোনো তুলনা নেই। আমি আমি তো ইচ্ছে করে আমার নারী ধর্ম কলুষিত করিনি। চন্দ্রা, কে কে? চন্দ্রা, ছোটদা! ছোটদা! ছোটদা রে, এ কি তোর, এ কি অবস্থা হয়েছে রে ছোটদা? এ কি অবস্থা হয়েছে? ওকে ধরে হায়! বসিয়ে দাও চন্দ্রা, হায়! ওকে ধরে বসিয়ে দাও। ইস, জ্বরে যে গা পড়ে যাচ্ছে রে ছোটদা। হ্যাঁ, এখানটা একটু বস ছোটদা, আয় এদিকে আয়, এইখানটায় বস বস। ইস, কি করবো এখন? কতদিন তোকে আমি বুঝিয়েছি, আর তোকে কত খুঁজেছি,
হয়েছে তোমার জ্বর? আজ 4 দিন, সঙ্গে কাশিও আছে। ছোটদা, কাশির সঙ্গে আজ রক্ত উঠছে। ছোটদা, ছোটদা রে, ছোটদা, ছোটদা, ছোটদা। আবার দিন বোধহয় শেষ হয়ে আসছে রে চন্দ্রা। না ছোটদা না। যদি পারিস বাপিকে একবার আসতে খবর পাঠা। না, অমন করে তুই বলিস না ছোটদা, অমন করে তুই বলিস না। বড়দা, বড়দা যত কথাই মুখে করুক, বাপি, বাপি শুনলে না নিশ্চয়ই তোকে খোঁজ করবে, তোর কাছে ছুটে আসবে। ছোটবেলায় দেখেছি বাপি তোকে প্রাণ দিয়ে ভালোবাসতো রে ছোটদা। সেই বাপি আছে কিনা আগে তাই দেখো। পৃথিবী যে পরিবর্তনশীল চন্দ্রা। বাপি ছোটদাকে ছোটবেলায় ভালোবাসতো। শুনুন, এ বাড়িতে কি চন্দ্রা পিসি থাকেন? তুমি মানে আপনি? আমার নাম দেবব্রত গাঙ্গুলি। চন্দ্রা পিসিমা আমার আপন পিসিমা। বাপি, বাপি, পিসি, চুপ করো পিসি, কেঁদো না, আর কেঁদো না পিসি। বাপি রে, বাপি। ইনি বুঝি পিসো মশাই? হ্যাঁ রে বাপি। দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও। কে ওখানে কে বসে আছে? কাকামণি না? কোথায় পালিয়েছিলে? জবাব দাও, জবাব দাও, কোথায় লুকিয়েছিলে? সেই স্টেশন থেকে হারিয়ে যাবার পর তন্ন তন্ন করে এই গোটা শহর খুঁজে বেড়েছি। বলো, কেন গা ঢাকা দিয়েছিলে? এক পাও এগোবে না বলছি। কি ভেবেছো তুমি? নিজে নিজে আত্মহত্যার পথ বেছে নিয়েছো। তুমি শুনে দেখো কাকামণি, আমি বেঁচে থাকতে তোমার মনস্কামনা কিছুতেই পূর্ণ হবে না। আমি শৈলেন গাঙ্গুলি নই, আমার নাম দেবব্রত গাঙ্গুলি। এইভাবে আমার সাথে তুমি শত্রুতা করলে কাকামণি? কি করেছি আমি তোমার? প্রবাসে থাকতে রাগ করে আমি কাউকে চিঠি দেইনি। সব সময় আমি তোমার কথা চিন্তা করে কেঁদেছি। বাপি, তুই ছোটটাকে নিয়ে ভেতরে আয়, আমি বিছানা পেতে দিচ্ছি, আর তুমিও এসো। বাপির জন্য মিষ্টি নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ চলো। আয় বাবা। ওসব আয়। লৌকিকতার প্রয়োজন নেই। হেঁটে যেতে পারবে কাকামণি? পারবো রে বাপি। বাপি, কিছু বলবে? না, আইসালো আছে। আমার মা কেমন আছে রে বাপি? ভালো আছে। বাবা, বুড়োটা যে কোথায় গা ঢাকা দিয়েছে খুঁজেই পাচ্ছি না। তোমাকে হাসপাতালে নিয়ে আমি বুড়োকে খুঁজতে বেরোবো। এখনো যে আমার অনেক কাজ বাকি। ওর হলো সরু, আমার হলো সারা। অথচ কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, সব সব শেষ হয়ে গেল রে বাপি। কপালের দোষে সব শেষ হয়ে গেল। কাকামণি,
কপাল বন্ধ হলে কপাল মন্দ হলে সবাই মন্দ বলে, মন্দ রাখে না ভাই। আমার বিধি হলে বা নাহি পুরে কাম, বিধি হলে বা নাহি পুরে কাম, আশায় আশায় পুরে হলাম সাই। মনের বাসনা মিলে অনায়াসে। কপালে থাকিলে ঘরে বাসে শিলে, মনের বাসনা মিলে অনায়াসে। যদি শান্তি নাই থাকে শান্তি নাই থাকে কপালে রাজা সামনে বসে শোনাই কপাল বন্ধ হলে সবাই মন্দ বলে, সম্বন্ধ ওরে ভাই বন্ধু যত মরে বিরত, আত্মীয় বান্ধব আছে শত শত। ওরে ভাই বন্ধু যত মরে বিরত, আত্মীয় বান্ধব আছে শত শত। ওই ওরে কেউ তারা পারে কেউ তারা পারে সাতের গালিতে ঘুরছে সবাই। সম্বন্ধ রাখে না। কপাল বন্ধ হলে সবাই মন্দ বলে, সম্বন্ধ রাখে কি বলছো দাদা? কি বলছো দাদা? এবু আয়কর অফিসে চাকরি পেয়েছে। হ্যাঁ, হেড ওয়ান অফিসার হিসেবে কাজে যোগদান করেছে। এমন লবণ চাকরি কি করে ভাগালো অশোকরা? আয়কর অফিসার। আয়কর কমিশনার মিস্টার মিলনকে চেনো তো? হ্যাঁ, ভালো করে আসছেনি। তার মেয়ের সঙ্গে দেবব্রতের বিয়ে হচ্ছে। কি বলছো দাদা? তোমার কি মাথা খারাপ হয়েছে? দিদি জামাই বাবু জানলেন না একটি অবাঙ্গালি মাদ্রাজি মেয়েকে বিয়ে করে আনবে দেবু? ওর যে তুই জানিস নে, যা করবে বলবে তাই করবে। আজ আমাকে ওয়ার্নিং দিয়েছে দেবু। হট! বলে কি বলেছে দাদা? বললেন রিটার্ন যেন ঠিক ঠিক দাখিল করা হয়,
তুমি থামো তো দাদা, আমারও বাবা আছে। যদি কড়াকড়ি করে হায়ার অথরিটিকে চা দিয়ে চুতে ঠান্ডা করে দেব, তারপর দেখে নিব এই কুসকিস। আমি এর মধ্যে মাথা গলাবো না। অনেক পাক ঘেটেছি, আর পাক ঘাটতে ইচ্ছে নেই। তবে যা করবি ভেবে চিন্তে করবি। দেব কিন্তু ধরা নয়, যা থেকে উঠে বুটা তলায় ফেলে ওই কাউঠার মুখটা আমি ভেঙে দেব। দাদা দয়া শুধু ভয়, সরকারি কর্মচারী নাকি ঘুষখানা, এই কথা যে কেউ বিশ্বাস করবে না কেন, এই হিমাদ্রি মুখার্জি বিশ্বাস করে না। নিজের হাতে হাজার হাজার টাকা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পকেটে ঢুকিয়ে দিচ্ছি। কত মহাপুরুষই না দেখলাম। কি খবর কন্ট্রাক্টর সাহেব? জাতীয় সড়ক তোর হয়ে গেল? সে কথা তোমার কি দরকার? বাহ! আমি তো একজন দেশের নাগরিক, সরকারের স্বার্থের সঙ্গে আমার স্বার্থ জড়িত। নেই বালি থেকে নবগ্রাম পর্যন্ত রাস্তা ধসে যাচ্ছে কেন? কত ইঞ্চি সোলিং দিয়েছ? কয় নম্বর ইট দিয়েছ? বালি থেকে ভিটামিন নিয়ে চোরা বাজারে বিক্রি করছো কেন? কোথায় যাচ্ছে লরি লরি স্টোন চিপস? নীলকণ্ঠ! চুপ শয়তান! জাতীয় স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলছো তোমরা। তোমাদের সঙ্গে যোগ দিয়েছে স্বার্থন্বেষী মহল। রেহাই পাবে না হেমন্ত্রী মুখার্জি, রেহাই পাবে না। জনতার দরবারে তোমাদের বিচার হবে। আমি তোমাকে সাবধান করে দিয়েছি নীলকণ্ঠ, বাতলামি একবারে ছুটিয়ে দেব। আর যা বেটা চোর! নীলকণ্ঠ! আমি নিজের চোখে দেখেছি লরি করে স্টোন চিপস বরানগরে নিয়ে বিক্রি করেছ। চোরের আবার বড় গলা। তুমি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ নীলকণ্ঠ। আমার ধৈর্য কিন্তু সীমাহীন নয়। এত কথা কেন? ওই ভগবানের নামে দিব্যি করে বল বেটা, ওই ভগ্নিপতির 4 তলাটা বাড়ি করতে কত মাল মশলা লেগেছে? সব চুরির মাল কিনে বল বেটা, তোর মরা বাপের মাথার দিব্যি করে বল। চুপ! কি বললে? আর বলবে? মামা যাস শালা! আবার যদি কোনোদিন রাশন দিয়ে মুক্ত করে শুনেছি, একবারে জান্ত খবর দেব। বাহ, বেশ মজা তো। ওরা সরকারি লোহা সিমেন্ট চুরি করবে আর আমরা নিজ চোখে দেখলেও বলতে পারবো না। কণ্ঠ! আসলে সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঘুরে ধরে গেছে, যে যত বড় চোর সে তত বড় নেতা। আমি নীলকণ্ঠ ভবিষ্যৎ করে পানি করে গেলাম। 10 বছর বাদে তুমি একজন নাম করা লিডার হবে। হা 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 হা। কি ব্যাপার মামা? হঠাৎ ওই বৌদ্ধ মানুষটাকে মারতে উদ্যত হয়েছিল কেন? ওই শালার ভাগ্য ভালো তুই এসেই পড়েছিস, নাইলে ওই শালাকে আজ। মামা তুমি নাকি লেখাপড়া যারা শিক্ষিত ভদ্রলোক, কিন্তু তোমার মুখের ভাষা কুলিদের মতো কেন? তোকে পায়ে পাও দিয়ে ঝগড়া করতে এসেছিস? না মামা, তুমি ইতর হতে পারো, আমি কেন ছোট লোক হব? এক দেব। তুমি নাকি দাদুকে ঘাড় ধাক্কা দিয়েছিলে। তোমার ভাগ্য সুপ্রসন্ন, আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে থাকলে যে হাত দিয়ে দাদুকে ধাক্কা মেরেছিলে সেই হাতখানা আর আস্ত থাকতো না। ঠিক আছে, আমারও মনে রইল। এই জবাব আমি মুখে দেব না, কাজে দেখে দেব। মামা ছোটবেলা থেকে একটি গপ্প সাপ পেয়েছি,
দিয়ে বসিয়েছি, বড় হয়েছে, সে সবল পারবে না। কিন্তু মনে রাখিস দেব, আমার নামও হিমাদ্রি মুখার্জি। মার খেয়ে আমি হজম করে যাব না, যাব না। এদের অর্থের অহংকার আমি চূর্ণ করব। অশুভ শক্তির কাছে আমি কোনোদিনও মাথা নত করিনি, আজও করব না। এদের ওপর হানবো আমি চরম আঘাত। কি চাই? দুটো ভাত। ভাত? আজ দুদিন আমি কিছুই খাইনি, দয়া করে আমাকে দুটো ভাত দেবেন বাবু। আমি যে বড় অভাগা, এত ডাকি এত কাঁদি, তবু যমরাজের দয়া হয় না। এই বৃদ্ধ বয়সে ভিক্ষে করছেন কেন? ছেলে পুলে নেই আপনার? এর ওপরে কোনো হাত নেই বাবু, নিয়তি কেন বাধ্যতে। কাঁদবেন না, মানুষের কান্না আমার অসহ্য লাগে। এই নিন, কোনো হোটেলে গিয়ে খেয়ে নেবেন। রাজেশ্বর ভাই, আমি প্রাণে মরে তোমাকে আশীর্বাদ করি, তুমি জীবনে সুখী হবে। কোথায় থাকেন আপনি? এতদিন হাসপাতালে ছিলাম, দুদিন হলো ওরা ছেড়ে দিয়েছে। এখন আমি ফুটপাতেই থাকি। আমি এই পথ দিয়েই রোজ অফিসে যাই। এই টাকা ফুরিয়ে গেলে আবার এখানে এসে দাঁড়াবেন, আবার কিছু নিয়ে যাবেন, আর কম ভাড়ায় একটা ঘর দেখে নেবেন। ফুটপাতে থাকলে যে শীতে মরে যাবেন। মেসমশাই, দেবব্রত আপনাকে কি বলে গেল? দেবব্রত? দেবব্রত আবার কে? এ কি? আপনার নাতি শৈলেনের ছেলে দেব। আপনি ভুলে গেলেন? আমার দাদু ভাই, আমার দেবর হাত থেকে আমি ভিক্ষে নিলাম। মেসমশাই, আমি চিনতে পারিনি বাবা, আমার দাদু ভাইকে আমি চিনতে পারিনি। কত যুগ তাকে দেখিনি, কত সুন্দর হয়েছে দেখতে আমার দাদু ভাই। কি বলে গেল আপনাকে? ভিক্ষে চেয়েছিলাম, এই টাকা আমাকে দিল, বললে এই টাকা ফুরিয়ে গেলে আবার এখানে এসে দাঁড়াবে। আরো বললে ফুটপাতে থাকলে শীতে যে মরে যাবে, একটা ঘর ভাড়া নিন। মেসমশাই, আপনি আমার সঙ্গে চলুন। তুমি আমাকে একদিন আমাকে দেখেছেন অন্য বেশে অন্য স্থানে, সেসব আমি সব ছেড়ে দিয়েছি। আমি ওই ট্রেনে হকারি করে পেটের বা জোগাড় করি। আপনি যাবেন আমার সঙ্গে? এই বৃত্তের বোঝা তুমি কেন বহন করবে বাবা?
আমার নিজের সন্তানরাই আমাকে যখন দেখলো না, চন্দ্রিমা আমার বেশের পবিত্রটাকে কষে চাবুক মেরে আমার নব জন্ম হয়েছে বেশি মশাই, তার জন্য আপনাকে আমি সবার কাছে ঋণী। নিজের একমাত্র বোনকে এই গুণে ধরা সমাজের মাঝে আমি হারিয়ে ফেলেছি বেশি মশাই, আমি হারিয়ে ফেলেছি, আবার ফিরে পেয়েছি আপনার মেয়ে চন্দ্রিমার মাঝে। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না বাবা। চন্দ্রিমা তো আমার মেয়ে। আপনি আসুন আমার সঙ্গে, আমি সব বুঝিয়ে বলবো। চলো বাবা, বুকে ধরে আজ তুমি আমার সন্তানের কাজ করলে, নইলে ঠান্ডায় হয়তো মরেই যেতাম। জীবন নদীর কিনারায় এসে আমি দাঁড়িয়েছি, তবুও তো বাঁচতে ইচ্ছে করছে। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে ইচ্ছে করছে, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। বুকে ধরে যত ফুল ফোটালাম, বিনি মারা দিলাম, ভাগ্যের পরিহাসে যেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। চলুন আমার, চলো বাবা, তাই চলুন, চলো। মশাই তাই চলুন।